নমস্কার, আপনাদের সকলকে বাংলা বেতার রেডিও চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো লকডাউন উদ্ভূত সামাজিক ও মানসিক সমস্যা ও তার প্রতিকার। আমি এই অনুষ্ঠানের সঞ্চালক কৌস্তব ঘোষ আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আজকের আমাদের অতিথি স্বনামধন্য মনোবিদ ডক্টর জয়শ্রী স্বর চৌধুরীর সাথে। ডক্টর চৌধুরী বর্তমানে ইনারেস মেডিকেল কলেজ এবং হাসপাতালের সাথে যুক্ত। নমস্কার ডক্টর চৌধুরী, আপনাকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমার আজকের প্রথম প্রশ্ন, এই লকডাউন পরিস্থিতিতে আমরা আজকাল যেটা দেখছি এই গার্হস্থ্য হিংসা যেটা খুব বেড়ে গেছে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলি ডোমেস্টিক ভায়োলেন্স, এবং সংবাদ মাধ্যম থেকেও আমরা জানতে পারছি চায়নাতে এই লকডাউনের সময় ডিভোর্স কেস প্রায় 25 থেকে 30% বেড়ে গেছে। এটা কেন হচ্ছে বা এটার প্রতিকার কিসে হতে পারে? দয়া করে এরপরে যদি আমাদের কিছু জানান। আসলে প্রথমে বুঝতে হবে যে ডিভোর্স কেন হয় সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। তার অনেকগুলি কারণ আছে, তো তার মধ্যে একটা কারণ আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে রোমান্টিক ফ্যালাসি। মানে সেটা হচ্ছে যে একটি মেয়ে বা একটি ছেলে বিয়ের আগে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে সেখানে দৈনন্দিন জীবনের সমস্যা থাকে না, বরং সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা উপায় থাকে। কিছুক্ষণ একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে একটা স্বপ্নের দুনিয়ার মধ্যে বাঁচতে থাকে, এবং সেখানে তাদের শরীরের মধ্যে ডোপামিন হরমোন সিক্রেট করে, যেটা তাদের মনকে ভালো রাখে। আবার কিছুক্ষণ পরে সে যখন বাড়ি ফিরে যাচ্ছে, সে তো কিন্তু আবার দৈনন্দিন বিভিন্ন কাজের মধ্যে সে জুড়ে যাচ্ছে আর কি, বা সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। সেই জন্য প্রেমটা এত মধুর হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই প্রেম যখন বিয়েতে বাধা পড়ে তখন কি হচ্ছে না, 24 ঘন্টায় কিন্তু একে অপরের সঙ্গে সে টাইম স্পেন্ড করতে থাকে। এবার এই 24 ঘন্টায় তো মুক্তির পথ খোঁজা সম্ভব নয়, বা বাস্তব সমস্যা থেকে মানে ফিরিয়ে থাকাটা সম্ভব নয়। তখন দুজনকেই এই বাস্তবের মাটিতে এসে পড়তে হয়। এবার তখন কি হয় না, দৈনন্দিন সমস্যাগুলো তাদের সামনে আসতে থাকে একটার পর একটা, যেটা কিন্তু তারা আগে থেকে হয়তো ভেবে উঠতে পারেনি যে এমন সমস্যা আসতে পারে বা কি করা যেতে পারে। এবার সেক্ষেত্রে হয় যে একে অপরের মধ্যে যে এই স্বপ্নের দুনিয়ার বিচরণ, সেটার একটা ছন্দপতন। এবার সেখান থেকেই এই সমস্যাটা বদলে যেতে থাকে। ধীরে ধীরে এই দৈনন্দিন সমস্যাগুলো তাদের মধ্যে একটা তিক্ততা তৈরি করতে থাকে। এবার যারা এই পরিস্থিতির সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে তাদের বিয়েটা কিন্তু খুব সুন্দরভাবে টিকে যায়। আর যাদের ক্ষেত্রে মানে এই কোপিং সিস্টেম বলা হয়, যে এই মডিফিকেশনটা যদি তারা না করতে পারে বা খুব দ্রুত যদি অভিযোজিত হতে না পারে এই বিয়ের পরিস্থিতির সঙ্গে, তখন আস্তে আস্তে এই সমস্যাগুলো বাড়তে থাকে। একে অপরের প্রতি ডিসরেসপেক্ট বা ল্যাক অফ কমিউনিকেশন, বা ধরুন এই ডিফারেন্ট কালচারের, তখন হয়তো আগে আমরা অন্য ডিফারেন্ট কালচার থেকে এসেছে, কিন্তু তখন ওই কালচারাল ব্যাকগ্রাউন্ডটাই খুব সুন্দর লাগছে, কিন্তু এটা যখন বিয়ের পরবর্তীকালে আসে তখন ওইটাই হয়তো চোখের বিষ হয়ে গেল। তো এই ছোট ছোট অনেকগুলো কারণ তার মধ্যে আসতে থাকে। এগুলো তো হলো ডিভোর্সের কারণের ব্যাখ্যা। এরকম অনেক কিছু কারণ আছে। আর সেক্ষেত্রে যেটা এই লকডাউন পরিস্থিতিতে একটা বিশেষ জায়গা রয়েছে এই ডিভোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল স্ট্রেস। যেই ইকোনমিক্যাল স্ট্রেসটা কিন্তু মানুষের মধ্যে একটা বেশ মানে একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যেটা এই ছোট ছোট স্ট্রেস গুলো একটা বড় আকার ধারণ করছে। কেননা আমার কাছে যদি আজকে হাতে টাকা পয়সা না থাকে, তখন আমি কিন্তু ছোট ছোট যে মানে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমি পাচ্ছি না, এবং সেগুলো পাচ্ছি না তখন আমার ছোট ছোট স্ট্রেস তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই স্ট্রেস তৈরি হচ্ছে যে সেইটা ভেন্টিলেট করবার মতন আমার পরিস্থিতিও তৈরি হচ্ছে না। মানে আগে হয়তো আমি কাজের জায়গায় যেতাম, বা আমি হয়তো বন্ধু বান্ধব বা আরো আত্মীয় স্বজন অন্যান্য জায়গায় যেতে পারতাম, যেখানে হয়তো বাড়িতে পরিস্থিতিটা একটু খারাপ থাকলে আমি বাইরে গিয়ে আমার হয়তো মনটা ভালো হয়ে যেত, বা সেই পরিস্থিতি থেকে যখন আমি সরে যাচ্ছি সেই জায়গাটায় গিয়ে হয়তো আমি সাময়িকভাবে আমি কোপ করে নিতে পারতাম।
বাড়িতে ফিরে এসে। কিন্তু কি হচ্ছে, এই লকডাউনে এই পরিস্থিতিটারও বদল হয়ে গেছে যে একে তো স্ট্রেস রয়েছে, তারপরে ভেন্টিলেট করার আমার কোনো জায়গা থাকছে না। ফলে কি হচ্ছে না, আমাদের মধ্যে মানুষের মধ্যে পেন্ট আপ ইমোশন থাকে, সেইটা মানে ফ্রাস্ট্রেশন টলারেন্সটা কমে যাচ্ছে। এবার সেখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কোথায় তখন ফ্রাস্ট্রেশনটা দেখাই না, যেখানে খুব সহজবোধ্য হয়। মানে আমি কিন্তু আমার বসের ক্ষেত্রে চট করে রেগে গিয়ে কিছু একটা বলে দিতে পারবো না, কিন্তু আমি বাড়িতে এসে কিন্তু আমার যদি মায়ের সাথে খুব ক্লোজ হই, মা কেন খেতে দাওনি বলে হয়তো আমি সেই ফ্রাস্ট্রেশনটা দেখিয়ে দিতে পারি। ঠিক সেই জিনিসটাই স্বামী স্ত্রীর মধ্যেও হচ্ছে। এখন স্বামী যদি হায়ারার্কিতে ওপরের দিকে থাকে, সে কিন্তু তখন সেই অ্যাগ্রেশনটা তার স্ত্রীর ক্ষেত্রে দেখিয়ে ফেলছেন, বা স্ত্রী বা সেক্ষেত্রে হয়তো বাচ্চার ক্ষেত্রে দেখিয়ে ফেলছেন। কারণ ভায়োলেন্স কিন্তু শুধু যে মানে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে তা নয়, এটা বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ভায়োলেন্সের মানে প্রবণতা কি বেড়ে যাচ্ছে, তাদের সাফার করার প্রবণতাও কিন্তু আমরা দেখছি যে বাস্তব পরিস্থিতিতে অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। প্রতিকার কি হতে পারে যদি এর উপরে কিছু বলেন? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে এই প্রতিকারগুলো অনেকগুলো মানে অনেকগুলো ঘটনার উপরে থাকে। যেমন তার পার্সোনালিটি প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট থাকে, যে সে মানিয়ে নিতে পারছে কতটা। এবার সেটা না হলে বুঝলাম যে তার পার্সোনালিটি খুব অ্যাগ্রেসিভ বা কিছু, এবার সেখানে তার অন্যান্য যে ফ্যাক্টরস গুলো আছে, যেমন ধরুন যে ভেন্টিলেট করবার যে ওয়েটা, সেই ওয়েটা আমি যেন কখনোই আমার থেকে যে কমজোরি তার উপরে দেখিয়ে না ফেলি। সেটা আমি অন্যভাবে যদি চ্যানেলাইজ করি, সাপোজ আমি খেলতে ভালোবাসি, হয়তো আমি এখন বাইরে পরিস্থিতিতে খেলতে যেতে পারছি না, কিন্তু আমি যদি বাড়িতে কসরত করতে পারি, মানে যোগ ব্যায়াম বলুন বা কোনো ইনডোর গেমস কিছু যদি একটা হয়, সেখানে কিন্তু আমার ফিজিক্যাল কসরতের মধ্যে দিয়ে আমার অ্যাগ্রেশনটা বেরিয়ে যায়। যেমন বক্সিং, বাড়িতে যদি আমি একটা ছোটখাটো বালির যে বল বা বালি সেরকম কিছু একটা যদি হাতের কাছে আমি তৈরি করে নিতে পারি, আমার অ্যাগ্রেশন হচ্ছে, আমার মোদ্দা কথা কি হচ্ছে, আমার যাতে এটা হার্মফুল না হয়, আমার পরিবারের ক্ষেত্রে যেন সেটা হার্মফুল না হয়, সেই অ্যাগ্রেশনটা যেন আমি অন্যভাবে চ্যানেলাইজ করে দিতে পারি, এইটা একটা হলো। আর হচ্ছে বাড়ির মানুষের সঙ্গে তার একটা যোগাযোগ ঘটানোটা খুব ইম্পর্টেন্ট। মানে এই কমিউনিকেশন, এই যে স্ট্রেসটা তো আমি একা ফেস করছি না, আমার বাচ্চাটাও কিন্তু ফেস করছে, মানে আমার স্ত্রীও আমার সাথে একইভাবে কষ্ট পাচ্ছে। আজকে যদি আমি ঘরে চালটা আনতে না পারি, আমি একা খাচ্ছি না তা নয়, তারাও তো কষ্ট পাচ্ছে। তো এই স্ট্রেসটা যদি আমরা কমিউনিকেট করতে পারি সকলের মধ্যে, যে আমরা সবাই মিলে সাফার করছি, তাহলে দেখবেন যে একটা মানসিক ভাবে একটা ব্যালেন্সের জায়গা থাকে, যে একটা মানে এই স্ট্রেসটা আমরা সবার, এটা আমার একার নয়। এই জায়গা থেকে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই লকডাউনের সময় শিশু মনে কি রকম প্রভাব পড়তে পারে এবং মা বাবা কি করণীয় এবারে? শিশু মনে অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা জলের মতন বা একটা কাদা মাটির মতন আমরা বলতে পারি শিশু মন। মানে যে পাত্রে দেওয়া হবে সেই পাত্রের আকার ধারণ করে। এবার আমরা যদি আমাদের বাড়ির পরিস্থিতিতে, আমাদের শিশুরা সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাদের মা বাবার ব্যবহারের উপরে, বা তারপরে তার আত্মীয় স্বজন, যদি সেটা জয়েন্ট ফ্যামিলি হয় তো দাদু দিদা আশেপাশে সবার থেকেই। কেননা এখন তারা বাইরে বেরোতে পারছে না, খেলতে পারছে না, তার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারছে না, স্কুল যেতে পারছে না, পার্ক কিছুই যেতে পারছে না। ফলে পুরোটা সময় সে তার বাবা মা, বড় জোর দাদু ঠাকুমার সঙ্গেই সে বাড়িতে আটকে থাকছে। এবার বাড়ির পরিস্থিতি, মানে বাড়ির বড়রা কিভাবে লকডাউনকে দেখছে, সেই প্রভাব কিন্তু বাচ্চাটির ওপরে পড়ে। যেমন বাড়ির বড়রা যদি অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটায়, সেই টেনশনটা কিন্তু বাচ্চার মধ্যেও আসছে, সে তো বাড়ি থেকে বাইরে নয়। তো এবার শিশু মন যেহেতু নিজের কোপিং ক্ষমতাটা কম থাকে, সে কিন্তু মা বাবার থেকেই সেই প্রভাবিত হচ্ছে। এবার মা বাবা যদি প্রচন্ড অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগে, সেটাও তার মধ্যে আসছে। আবার এটা যদি আমি দেখি যে উল্টোটা, যে প্রতিকারের যে কথাগুলো আসছে, সেখানে আমি বলবো যে মানসিক চাপ যতটা সম্ভব বাচ্চার সামনে না দেখানো।
আচ্ছা। যেমন ধরুন কোনো নিউজ পেপার বা চ্যানেলে যখন আমরা দেখছি একটা স্ট্রেস হচ্ছে আমাদের যে এত করোনার ডেথ এত বেড়ে যাচ্ছে, তো এই টাইমটা যেন বাচ্চার সামনে আমরা নিউজ চ্যানেলটা চট করে না দেখি। আমাদের খবর জানতেই হবে, পড়তেই হবে, কিন্তু সেটা যেন বাচ্চা যখন অন্য অ্যাক্টিভিটিজের মধ্যে আছে, এনগেজড আছে, তখন আমরা একটু দেখে নিলাম। আর কি। একদমই একদমই। সুতরাং বাচ্চার সামনে চট করে আমরা মানে অনেকটা অ্যাংজাইটি দেখিয়ে ফেললাম বা টেনশন করে, সবটা হয়তো সবসময় তো সম্ভব নয়, একই ছাদের তলায় কতটুকু আর আলাদা থাকা সম্ভব, কিন্তু যতটা সম্ভব সেইটা বাচ্চার সামনে না দেখানো। দ্বিতীয় কথা হচ্ছে যে লকডাউনের পজিটিভ এফেক্ট সম্পর্কে বারবার তার সামনে আলোচনা করা, কেন লকডাউন মানেই যে সবসময় ক্ষতি হচ্ছে সবার ক্ষেত্রে তার সমানভাবে নয় সেটা। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এই যে টাইম পাচ্ছে, বাবা মা হয়তো সারাদিন দুজনেই ওয়ার্কিং থাকতো, তারা বাইরে চলে যায়, কাজে যায়, বাচ্চাটি হয়তো টাইমই পেত না। লকডাউনে যেমন নতুন কিছু হবিজ, আমরা বারবার বলি হবিজ একমাত্র যেটা আমাদের নতুন রিক্রিয়েশনের মাধ্যমে আমরা আমাদের পেন্ট আপ ইমোশনকে রিলিজ করতে পারি। তো এটা হয়তো আগে বাচ্চা স্কুলে নাচ করতো বা গান করতো, কিন্তু সেখানে বাবা মায়ের ইনভলভমেন্টটা থাকতো না, তারা হয়তো খালি দিয়ে আসছেন নিয়ে আসছেন বা কিছু পারফরমেন্সের প্রয়োজনে কিছু জিনিস কিনে দিচ্ছেন। কিন্তু এখানে আমি বলবো যে এই হবিজ গুলো শুধু বাচ্চা একা নয়, বাবা মা নিজেরাও তাদের সঙ্গে যদি ইনভলভ হন, মানে একটা গান, একটা ধরুন একটা বাবা মা বাচ্চা মিলে একটা প্রোগ্রাম একসঙ্গে করছে, তাতে বাচ্চা কি দেখছে যে এতদিন আমি একা একা করতাম, এখন আমার মাও তাতে একটা গান করছেন বা আমার বাবাও সেখানে একটা তবলা বাজাচ্ছেন বা আমাকে কোনোভাবে সহযোগিতা করছেন। তো পারিবারিক সময় একটা কাটানোর খুব সুন্দর সুযোগ কিন্তু এই লকডাউনের সময়টা। তো এই পজিটিভ এফেক্ট গুলো সম্পর্কে যত বাচ্চাদের সাথে কালচার করা যায়, তাদের শিশু মনে কিন্তু একটা পজিটিভ এফেক্ট পড়বে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে মেনলি যে আজকের সমাজটা আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে খুবই জড়িয়ে গেছে এবং লকডাউনের সময় এটা আরো বেশি করে হচ্ছে, এবং এই কারণে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যে সমস্ত মানসিক সমস্যাগুলো জড়িয়ে আছে সেগুলো কি আরো প্রকটভাবে দেখা যাবে না? এই ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা প্রবাদ বলবো যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আসলে আমরা বিজ্ঞানকে কেমন ভাবে আমাদের জীবনে কাজে লাগাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের কর্মফল। তো এখানে হচ্ছে যে বিজ্ঞানকে যদি আমি সুন্দরভাবে কাজে লাগাই, যেমন ইন্টারনেট, যেমন ধরুন এখন ইন্টারনেট ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা যোগাযোগ বাড়াতে পারছি ইন্টারনেটের মাধ্যমে, যেটা বাস্তবিকভাবে সম্ভব হচ্ছে না। এই যে এখন শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, কেননা তাতে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কিন্তু এখান থেকে আমাদের ইন্টারনেটই কিন্তু আমাদের বাঁচিয়ে দিল যে আমাদের এখন অনলাইন স্কুল চালু হয়েছে। বৈদ্যুতিন মিডিয়াতে আমাদের বিভিন্ন চ্যানেলও স্কুল বিভিন্ন টিচাররা আসছেন, পড়াচ্ছেন। এবার এই যে আমি বিজ্ঞানকে কিন্তু আশীর্বাদ হিসেবে নিলাম, তো সেখানে আমরা বলবো যে অবশ্যই বিজ্ঞানের যে পজিটিভ দিকগুলো আছে সেখানটা আমাদের নার্চার করা উচিত। যেমন ফোনের মাধ্যমে আমাদের বাচ্চারা যেমন বাইরে যেতে পারছে না ঠিকই, তাদেরকে একটা টাইম হয়তো সারাদিনে 8 ঘন্টা তাকে বললাম যে তুমি এই বিকেল বেলাটা তুমি বন্ধু বান্ধবের সঙ্গে একটু যোগাযোগ করো, বা তোমার আত্মীয় স্বজন বা হয়তো দাদু ঠাকুমা দাদু দিদা যে অনেক সময় দেখা সাক্ষাৎ হতো সেটা হচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে কি হচ্ছে না, আমি কিন্তু একটা মনিটরিং রাখছি যে ইন্টারনেটটা আমি কতক্ষণ ইউজ করতে দেব এবং কি সে করবে, কি কন্টেন্ট সে দেখবে এবং কেমন ভাবে সে তার প্রয়োগ করবে। এই মনিটরিংটা কিন্তু বড়দের করতে হবে, তাহলে অনেকটা সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি। কারণ ইন্টারনেট ছাড়া তো আমরা এখন কিছু করতে পারবো না, সবটাই তো বন্ধ হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা বিজ্ঞানকে আশীর্বাদ হিসেবে দেখি, তাহলে কিন্তু অভিশাপের পরিমাণ অনেকটা কমে যায়। আচ্ছা, আর করোনা পরবর্তী সময় যেটা হতে চলেছে সেটা আমরা এখনো যদিও কিছু বুঝতে পারছি না বা বুঝতে পারছি কি হতে চলেছে, তো আমার বক্তব্য হচ্ছে এই করোনা পরবর্তী সময় এই সোশ্যাল মিডিয়ার প্রতি যে অ্যাডিকশনটা, যে আসক্তিটা, এটা কি খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে? হ্যাঁ, এটা একটা সম্ভাবনা যে নেই সেটা বলা যায় না। তবে এই যে বললাম যে আমাদের অ্যাডিকশনটা, এই অ্যাডিকশন হওয়াটা তো একটা পার্সোনালিটি ট্রেট, সবার অ্যাডিকশন হবে না, কিছু পার্সেন্টেজ অফ পিপলের অ্যাডিকশন হওয়ার চান্স থাকবে, কিন্তু সবার হবে না। এবার এইখানে যে অ্যাডিকশন হওয়ার যে চান্সটা থাকছে, সেইখানে যদি আমাদের এই কন্ট্রোলটা থাকে
এবং তার পরবর্তীকালে আমি কত স্ক্রিন টাইমের একটা লিমিটেশন আমাকে করতে হবে। কেন এত লকডাউন হওয়ার আগে কিন্তু আমরা বলছিলাম স্ক্রিন টাইম কমানোর কথা, বাচ্চাদের পার্কে খেলাধুলো করার কথা, কিন্তু এখন সেটা হচ্ছে না। সুতরাং এই মনিটরিংটা খুব দরকার। তাহলে একটা পিউপিল যাদের অ্যাডিকশন হওয়ার চান্স আছে তাদের যদি আমি অন্যান্য, বাড়িতে তো অন্যান্য অ্যাক্টিভিটি, ইনডোর গেম আছে, ইন্টারনেট গেম ছাড়াও তো আরো অন্যান্য কিছু আছে, গল্পের বই পড়া আছে, নাচ গান আঁকা, অনেক রিক্রিয়েটিভ অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলোর মধ্যে আমরা যদি তাদেরকে এনগেজ করাতে পারি তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা বাড়লেও অ্যাডিকশনের জায়গা থেকে আমরা কিছুটা হয়তো কমাতে পারি তাদের সমস্যা। আচ্ছা, আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে, এই লকডাউন পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ মানে প্রচন্ড পরিমাণে কর্মসংস্থান হারাতে চলেছে। একদিকে ঋণ এবং এই পরিবারের খরচ মানুষকে আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে। তো একজন মনোবিদ হিসাবে আপনার কি কোনো সরকারের কাছে কোনো আবেদন আছে, এবং সেই ব্যাপারে যদি আমাদের কিছুটা বলেন। আসলে এই পরিস্থিতি তো আমাদের সকলের কাছেই নতুন, এই সরকারের কাছেও কিন্তু এটা একটা নতুন পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ, যে সরকার কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করবে। তার জন্য সরকারেরও একটু টাইম প্রয়োজন, সময় প্রয়োজন, আমাদের প্রত্যেকেরই একটু সময় প্রয়োজন। সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। তবে এই সময়ের যেন সদ্ব্যবহার হয় সেটা আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে। যেমন কিছু স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আর নতুন কিছু উদ্ভাবনী আইডিয়া আনতে হবে সরকারকে। যেমন এই স্কুলের ক্ষেত্রে যে অনলাইন স্কুল চালু হলো, বা অনেক ডক্টররা কনসালটেন্সি দিচ্ছেন কাউন্সিলিং এর মাধ্যমে, ফ্রি কাউন্সিলিং এর মাধ্যমে ফোনে। হয়তো সবটা সম্ভব নয় কিন্তু কিছুটা করছেন। যেমন আইটি সেক্টরের সমস্ত কাজকর্মই বাড়ি থেকে পসিবল হচ্ছে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নতুন নতুন ভাবনা চিন্তা আমাদের করতে হবে। আরেকটা যেটা, যে আমাদের শহর ভিত্তিক প্রয়োজনীয়তা কমিয়ে এলাকা ভিত্তিক কাজের সুযোগ যদি বাড়ানো যায়, মানে বেশিরভাগ মানুষই প্রয়োজনে শহরে আসে, একটি গ্রামের মানুষ তার ডাক্তারের জন্য এত মাইল দূর থেকে একটি শহরে যাচ্ছে। সেরকম না করে যদি আমি গ্রামটাকেই স্বনির্ভর করতে পারি, যে যা যা প্রয়োজন, তাহলে কি হবে, সেখানকার মানুষদেরও কিন্তু আমরা কাজের সুযোগ অনেক বাড়াতে পারবো। যে প্রয়োজনে তারা এত দূর আসছে সেটা যদি তার বাড়ির কাছেই পৌঁছে যায়, তার আর এত দূর আসার প্রয়োজন পড়ে না। প্লাস তারা নিজেরাও স্কিলড হতে থাকেন যে কিভাবে তাদের কাজের সুযোগটাও বাড়তে থাকে। তো এই ব্যাপারগুলো যদি সরকার একটু বিশেষভাবে নজর দেন, আর স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো আরেকটু যদি উন্নত করা যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে পরিবেশের ক্ষেত্রে কিন্তু আরো যত্নশীল হওয়া প্রয়োজন, এবং সেটা স্ট্রিক্ট নিয়ম কিন্তু সরকারের তরফ থেকে আসতেই হবে। কেননা এই পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা প্রত্যেক মানুষই কিন্তু এই ধরনের সমস্যার আবার সম্মুখীন হব। কেননা করোনা আমাদের শুধু নেগেটিভ কিছু না, আমাদের পজিটিভ অনেক কিছু দিক শিখতে সাহায্য করেছে বা ভাবতে সাহায্য করেছে, যে আমাদের কি কি করা উচিত নয়, কি কি করা উচিত। তো এই ক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন রাখবো পরিবেশের ক্ষেত্রে যেন আরো বেশি নজর দেওয়া হয়। আচ্ছা, এবং আমার মেনলি এটা শেষ প্রশ্ন, মানুষ মিলিত এটা সামাজিক প্রাণী। তো এই করোনা ভাইরাসের এই যে মহামারী, আমাদের যে বর্তমানে যেটা করতে হচ্ছে, যে সেটা শারীরিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। এই যে শারীরিক দূরত্বের কথা যে বলা হচ্ছে, এর দ্বারা পরবর্তীকালে কি পৃথিবীতে কোনো মানসিক ব্যাধির এটা কোনো কি আসতে চলেছে, বা এই মানসিক ব্যাধিটা কি পরবর্তীকালে মহামারী আকার ধারণ করতে পারে? আপনার কি মনে হয়? এখন অ্যাকচুয়ালি একটা কথা যেটা হু থেকেও বা সব সারা পৃথিবী জুড়ে চলছে, সোশ্যাল ডিস্টেন্সিং, মানে সামাজিক দূরীকরণ। কিন্তু আমার মতে এই সামাজিক দূরীকরণ কথাটা যদি আমি একটু অন্যভাবে ভাবি, ফিজিক্যাল ডিস্টেন্সিং বলাটাতে আমি অনেক বেশি জোর দেব। কেননা সামাজিক দূরীকরণের মধ্যে কোথাও একটা একঘরে করে দেওয়া, একটা স্টিগমার ব্যাপার অনেক সময় এসে যায়। কিন্তু এটা যদি আমরা ভাবি যে এটা সামাজিক দূরীকরণ নয়, এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, মানে আমার আরেকটি মানুষের প্রতি ভালোবাসা বা এমপ্যাথি বা দরদ কিন্তু থাকবে, কিন্তু আমি তার থেকে ফিজিক্যালি হয়তো 3 মিটার দূরে থাকছি।
তো এই ইনফরমেশনটা যদি আমি ভালোভাবে প্রচার করতে পারি যে সোশ্যাল ডিস্টেন্সিং মানে কিন্তু সামাজিকভাবে এক ঘরে হয়ে যাওয়া নয়, সামাজিকতা বজায় রেখেই শারীরিক দূরত্ব শুধু বজায় রাখা। সামাজিকতা তো আমাদের রাখতেই হবে, শারীরিক দূরত্ব বজায় রাখা। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু মানসিক ব্যাধি সেই মহামারী যা বলছেন এতটা কিন্তু আসবে না। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের মানুষের একটা সহজাত ক্ষমতা থাকে অভিযোজিত হওয়ার। যেমন বলে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আমরা এরকম তো নয় যে এই প্রথম আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছি। এর আগে আমরা ৭৬-এর মন্বন্তর দেখেছি, তার আগে আমাদের ব্রিটিশ ইন্ডিয়াতে আমাদের যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি, লড়াই করেছি। তাছাড়া আমি যদি বিশ্বব্যাপী দেখি অনেক বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, এবং ১০০ বছর আগেও কিন্তু এরকম স্প্যানিশ ফ্লুয়ে মানুষ আক্রান্ত হয়েছে, অনেক মানুষ মারা গেছেন। তারপরেও কিন্তু মানুষ আবার সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। তা আমি আশাবাদী যে যেমন আন্দামানেও সুনামি হয়েছিল, তার হয়তো সাময়িকভাবে কিছু সমস্যা আমাদের হয়, প্রাকৃতিক দুর্যোগ আমাদের পৃথিবীতে বারে বারে আসে, তারপরেও কিন্তু মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সুতরাং আমি এটা মনে করি না যে এই লকডাউনের জেরে বা এই কোভিড-19-এর সমস্যার জন্য মানসিক ব্যাধি মহামারী আকার নেবে। আমি খুব আশাবাদী। আমি মনে করি যে হ্যাঁ, সাময়িক হয়তো ১-২ বছরের একটা সমস্যা আসতে পারে, একটা ডিপ্রেশন আসতে পারে, গ্রেট ডিপ্রেশন, সেটা ইকোনমিক্যাল ভাবে বা সোসাইটিতে আসতে পারে, কিন্তু আমি মনে করি যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারবেই মানুষের সহজাত ক্ষমতার ভিত্তিতে। সাথে আমাদের ভালোবাসা, আমাদের একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার সাহায্য, মানুষের প্রতি ভালোবাসা আমাদের এখান থেকে বের করে আনবেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর চৌধুরী, এই লকডাউন উদ্ভূত সামাজিক ও মানসিক সমস্যার খুব সুন্দরভাবে প্রতিকার তুলে ধরার জন্য, এবং আমাদের শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা শোনার জন্য। শুনতে থাকুন বাংলা বেতার। আমাদের এই আজকের অনুষ্ঠান এখানেই পরিসমাপ্তি। তো আজকে শেষ করতে চাই, বাংলা আমার দীপ্ত সোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। নমস্কার।